ড্রামা শুরু হয়। আমাদের মিস্টার জ্যাং এবং শোকে দেখানো হয় সেখানে ওদের বিয়ে হচ্ছিল। তারা সবাই সে বিয়েতে অনেকটাই হ্যাপি ছিল। দূরে দাঁড়িয়ে থাকা রুয়ান তো এসব দেখার পর অনেকটাই জেলাস হয় আর ভাবে, শো আজকে তুমি দেখবে আমি তোমার সাথে কি করি। রুয়ান সেখানে জ্যাংয়ের কাছে আসে আর বলে, আমি আমার ভাবির সাথে কিছু কথা বলতে চাই, আমি কি ওনাকে নিয়ে যাব? মিস্টার জ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো বেশি দূরে আবার যেও না। এই বিচে কিন্তু পানি অনেক বেশি। মিস্টার জ্যাং এবং রুয়ান সেখানে অনেক বেশি ঘনিষ্ঠ ব্যবহার করছিল। এসব কিছু দেখার পর শু ভাবে, আজকেই শেষবার, মনে হচ্ছে আজকে আমার জন্য মৃত্যু অনেকটাই সহজ হয়ে যাবে। তারপরও সেখানে রুয়ানের সাথে একেবারে বিচের সাইডে চলে যায়। সেখানে রুয়ান ওকে যখনই চড় মারতে যাবে ও তার হাত ধরে ফেলে। আরও রুয়ানকে বলে, এসব ফালতু ট্রিক করা এখন বন্ধ করো, আর যা কথা বলতে চাও জলদি বলো। রুয়ান বলে, একটা কথা মনে রাখবে, তুমি জ্যাংকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শু বলে, সেটা একটু পরেই জানা যাবে। আমরা দুজনে একসাথে পানিতে চলে যাই আর তারপর আমরা পানিতে ডুবে যাওয়ার নাটক করব। তারপর দেখা যাক জ্যাং কাকে বাঁচানোর জন্য সবার আগে আসে। রুয়ান তার কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু হ্যাঁ বলে। অন্যদিকে জ্যাং তার সব বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। তখনই স্ক্রিনে রুয়ানের সাথেও রোমান্সের ভিডিও চালু হয়। এসব দেখার পর তার তো অনেক বেশি রাগ হয়। তখনই একটা মেয়ে বলে, কোন মেয়ে জানি পানিতে ডুবে যাচ্ছে। অন্যদিকে আমরা পানিতে সেখানে রুয়ানকে এবং শুকে দেখি। সেখানে জ্যাং যায় আর রুয়ানকে উঠিয়ে নিয়ে চলে যায়। এসব দেখার পর শুয়ের অনেকটাই খারাপ লাগে, আরও সেখানে পানিতে ডুবে যায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। শু জ্যাংয়ের সাথে ওর বাড়িতে আসে তার প্যারেন্টসের সাথে দেখা করার জন্য। তখনই সেখানে রুয়ান আসে। জ্যাংয়ের বাবা সেখানে রুয়ানকে দেখিয়ে বলে, সে হচ্ছে জ্যাংয়ের চাইল্ডহুড ফ্রেন্ড, কিন্তু ওরা অতটাও ক্লোজ না, কারণ সে এখন মাত্র অ্যাব্রড থেকে ফিরেছে। তাছাড়া আমি তোমাদের বিয়ের জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমি চাই এ মাসের মধ্যেই তোমাদের বিয়ে হয়ে যাক, তাই তোমরা জলদি গিয়ে বিয়ের সার্টিফিকেট বানিয়ে নিও। শো বলে, ঠিক আছে, তাহলে আমরা কালকেই যাব বিয়ের জন্য জামা চুজ করতে, তারপর যখনই সময় পাবো তখনই বিয়ের সার্টিফিকেটও নিয়ে নিব। এসব দেখার পর রুয়ানের তো অনেকটাই রাগ হয়, আরও ইচ্ছা করে তার উপরে ড্রিঙ্ক ফেলে। জ্যাংয়ের মা এবং বাবাও তো অনেকটাই রেগে যায়। শো বলে, কোনো ব্যাপার না, আমি এখনই যাচ্ছি, পরিষ্কার করে আসি। শুয়ে যাওয়ার পরপরই তো সেখানে রুয়ান তার প্যারেন্টসকে বলে, আমি মানলাম ছোটবেলা থেকেই আপনারা আমার পালন পোষণ করেছেন, কিন্তু জ্যাংয়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাই আপনারা কি আমার এবং জ্যাংয়ের বিয়ে করাতে পারেন না? জ্যাংয়ের বাবার তো এসব কথাবার্তা শুনে অনেকটাই রাগ হয়। রুয়ানও তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শুয়া সে আর বলে, আপনারা কি বলেছেন জ্যাং এতটা রেগে গেছে? জ্যাংয়ের মা বলে, এসব কিছু বাদ দাও, আমি আমার নাতি নাতনি অনেক জলদি চাই, কারণ বাচ্চার মাধ্যমেই জ্যাং তোমার উপরে বেশি ফোকাস করবে, তাই তুমি জলদি ব্যবস্থা করো। শু বলে, মা আমি ট্রাই করব, এখন আমার যেতে হবে, আমি জ্যাংকে দেখে আসি। ও জ্যাংকে দেখার জন্য যাওয়ার পর তো পুরাই শকড হয়ে যায়, কারণ তারা দুজনে একে অপরকে কিস করছিল। সেখানে রুয়ান আবার শুকে দেখে ফেলে আর জ্যাংকে বলে, তুমি অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো? জ্যাং বলে, আমার মনে তোমার জায়গা কেউ নিতে পারবে না, আমি যাকেই বিয়ে করি না কেন। এসব দেখার পর তো শু সেখানে অনেক কান্না করে আর ভাবে, এর মানে আমার 3 বছর পুরাই নষ্ট হয়ে গেছে। জ্যাংয়ের মনে, আমি কখনো ছিলামই না, সে টুলসের মতো আমাকে ইউজ করেছে। শু এসব দেখার পর যখন চলেই যাবে তখনই ওর পেছনে জ্যাং আসে আর বলে, তুমি এখন মাত্র যা দেখেছ তা যেন পাবলিক না হয়, রুয়ানের রেপুটেশন তুমি খারাপ করবে না। শু বলে, আমি এরকম সম্পর্কে থাকতে পারবো না। জ্যাং বলে, কেন থাকতে পারবে না? ভুলে যেও না তোমাদের সুপরিবার আমাদের পরিবারের ওপরেই নির্ভর করে, যদি আমাদের জ্যাং কোম্পানি কর্পোরেশন বন্ধ করে দেয় তোমাদের সুপরিবার দেউলিয়া হয়ে যাবে। জ্যাং বলে, তুমি যদি এরকম অভিনয় করো, তুমি কিছুই দেখোনি, তাহলে আমিও এরকম অভিনয় করব, তুমি কিছুই জানো না। শু তারপর কষ্টে রাস্তা দিয়ে হাঁটছিল আর ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, যেখানে প্রথমবার ওদের দেখা হয়েছে আর কিছুদিন পর জ্যাং নিজে ওকে প্রপোজ করেছে। শু সেখানে পাস্টের সব কথা মনে করে আরও বলে, এর মানে সবই নাটক,
তার হৃদয়ে আমি কখনো ছিলামই না। তুমি সব সময় রুয়ানকেই ভালোবাসতে, আর এখন যখন সে ফিরে এসেছে তুমি আমাকে ভুলে গেছো। তারপর সু তো কষ্টে কষ্টে তার বাড়িতে যায়। সেখানে সুয়ের মা বলে, আমি শুনেছি রুয়ান নাকি ফিরে এসেছে। যদি জ্যাং আবারও রুয়ানের কাছে চলে যায় আর সুকে ছেড়ে দেয়, তাহলে আমাদের কোম্পানিতে অনেক বড় সমস্যা আসতে পারে। তাই আমাদের এরকম কিছু করতে হবে যাতে সু বিয়ের আগেই গর্ভবতী হয়ে যায়। সু সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, যেখানে ও জ্যাংকে নিয়ে একবার বাড়িতে আসে, কিন্তু সেখানে আসার পরই তো ওর বাবা সেখানে জ্যাংকে বলে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। মানে বুঝতেই পারছো তার পরিবারও তাকে ভালোই বাসে না। তারপরে সিনে রাতে ওর কাছে কেউ কল করে আর ওকে বলে, তোমার বিয়ের দিন তোমাকে পানিতে ঝাঁপ দিতে হবে। এই সব কিছু শুধু নাটক হবে, আর পরে আমরা তোমাকে বাঁচিয়ে নিব। সে বিয়ের দিন তো চ্যাংয়ের বন্ধু বলে, তোমাদেরকে একেবারে পারফেক্ট মনে হচ্ছে। সু সেখানে স্মাইল করে, কিন্তু মনে মনে ভাবে আজকেই শেষ দিন। তারপর জ্যাংয়ের সাথে আমার জীবন পুরোপুরি আলাদা হয়ে যাবে, আর আমি আমার মতো বাঁচবো। ফ্ল্যাশব্যাকে আরও দেখানো হয়, ও যখন জ্যাংকে বাড়িতে নিয়ে আসে তখনই ওর মা ওকে ফোর্স করে ও যাতে জ্যাংয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলে। সু সেখানে জ্যাংয়ের কাছে যায় আর জ্যাংকে বলে, আমি এরকম করতে চাই না, কিন্তু আমি বাধ্য। সেখানে জ্যাং ওকে বলে, আমি বুঝতে পারছি তোমার পরিবার তোমার সাথে একদমই সিনসিয়ার না, কিন্তু আমার পরিবার তোমার সাথে অনেক সিনসিয়ার হবে। তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে। কথা বলে জ্যাং ওকে হাত করে। শুধু মন মরা হয়ে সব ভাবে। ও ভাবছিল কেউ আমাকে ভালোবাসে না, না আমার পরিবার আর না জ্যাং। তারপর সু যখন শুয়েছিল তখনই ওর কাছে জ্যাংয়ের কল আসে। জ্যাং ওকে বলে, জলদি করে এই দোকানে চলে আসো, আমরা আমাদের বিয়ের জামা সিলেক্ট করব। আমার প্যারেন্টস এটাই চাই। সো বলে, আমি সেখানে আসবো না। তখনই তার প্যারেন্টস তো তার হাত থেকে সেই ফোন ফেলে দেয় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তার সাথে কিভাবে কথা বলছো? তুমি কি ওর সাথে ব্রেকআপ করতে চাও? তারা সুকে একটা পেপার দেয় আর ওকে বলে জ্যাংকে বলবে এই প্রজেক্টের পেপারে সাইন করতে। সু বলে, শেরওয়ানের সাথে অনেক হ্যাপি আছে, আমি কেন তার কাছে যাব? বাবা, আপনি কি আপনার মেয়েকে বিক্রি করতে চান? মা বলে, আমরা অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি, তাই তোমার দায়িত্ব আমাদেরকে রিপে করা। এতে সু আরও বেশি হার্ট হয়। তারপরে সিনে তারা দুইজনে অনেক ক্লোজ অবস্থায়। তখনই সু আসে। রুয়ান বলে, আমি শুধু দেখার জন্য তোমার বিয়ের জামাটা পরেছিলাম। সু বলে, আমার এতে কোনো সমস্যা নেই। আরও জ্যাংকে সে পেপার দেয়। জ্যাং বলে, ঠিক আছে, আমি ভেবে তোমাকে জবাব দিব। জ্যাং সেখানে সুকে বলে রুয়ানের কাছে ক্ষমা চাইতে। সুও তখন ক্ষমা চায়। সেখানে রুয়ান বলে, আমি এখনই জামা খুলে তোমাকে দিচ্ছি। সু বলে, তোমার এই জামা খুলতে হবে না, তুমি যেটা পরে ফেলো সেটা নোংরা হয়ে যায়। সু সেখানে গিয়ে আরেকটা জামা চুজ করে। রুয়ান ওকে বলে, তুমি কি মনে করেছো জ্যাং তোমাকে অ্যাকসেপ্ট করে ফেলবে? আমি এখন ফিরে এসেছি, সে কখনোই তোমাকে বিয়ে করবে না। এসব কিছু বলে ও সিঁড়ি থেকে সুকে ধাক্কা মারে। সু তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে সিনে সু যখন হসপিটালে, জ্যাং বলে, কোনো সমস্যা নেই, আমি জানি তুমি নিজেই পড়ে গেছিলে। সু বলে, আমি একদমই নিজে নিজে পড়িনি, আমাকে রুয়ান ধাক্কা মেরেছে। জ্যাং তো অনেক বেশি রেগে যায় আর এই কথা শুনে ওর জোরে হাত ধরে। সুয়ের ব্যথা লাগে, ও বলে, আমার হাত ছাড়ো। তখনই জ্যাংকে রুয়ান কল করে বলে, আমার পায়ে আমি অনেক ব্যথা পেয়েছি। সেখানে জ্যাং বলে, আমি এখনই আসতাছি, আর চলে যায়। তখনই ওর কাছে ওর বাবার কল আসে। ওর বাবা ওকে বলে, তুমি কেন এখনো কন্ট্রাক্টে ওকে সাইন করাওনি? সু বলে, এখন তো আমার অবস্থাই ভালো নেই, আমি হসপিটালে আছি, আমি কিভাবে আবার সাইন করাবো? ওর বাবা সেখানে ওকে বলে, তুমি অসুস্থ, তুমি মরে তো যাওনি, এখনই যাও গিয়ে সাইন করাও, আর সে কন্ট্রাক্ট পেপার আমার কাছে নিয়ে আসো। সুও তখন বাধ্য হয়, আরও সেরকম অবস্থায় কন্ট্রাক্ট পেপার নিয়ে যায়। আর আবারও দুইজনকে এরকম অবস্থায় দেখে ফেলে। সু এবার সব কিছুই তো ভিডিও করে ফেলে। আর এসব দেখার পর ও যখন চলেই যাবে তখনই কিছু একটার আওয়াজ হয়, আর জ্যাং তো সে আওয়াজ শুনে ফেলে। ও বাইরে যাওয়ার পর সেখানে সুকে দেখে আর সুকে বলে এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। আরও সেখানে তার হাতে সে কন্ট্রাক্ট পেপার দেখে সাইন করে ফেলে। ও
ও সেখানে সুকে বলে, তুমি আজকে যা দেখেছো তার জন্য আমি তোমাকে কম্পেনসেশন করতে চাই। এখন বাইরে চলে যাও আর এরকম ভান ধরো তুমি কিছুই দেখোনি। ও বাইরে গেলে ওর কাছে রুয়ান আসে আর ওকে বলে, সে তোমাকে বিয়ে করলেও তুমি তার মনে কখনো জায়গা পাবে না। সো বলে, তুমিও মনে রেখো, যদি আমাদের বিয়ে হয়ে যায় আমরা কিন্তু লিগ্যাল কাপল হয়ে যাব। তোমার এবং জ্যাংয়ের কোনো সম্পর্কের নামই থাকবে না। এসব দেখার পর তো রুয়ান অনেকটাই রেগে যায় আর বলে, এখন তুমি দেখো আমি এখন কি করব। সো বলে, এখন তুমি দেখো কি হয়। তারপর দেখা যায় তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। জ্যাংয়ের মা খুশি হয়ে বলে, ফাইনালি তোমরা বিয়ে করে ফেলেছো। আর সুকে বলে, এখন আমাকে বিয়ের সার্টিফিকেট দেখাও। সু তাকে সার্টিফিকেট দেয়। সে তো অনেক হ্যাপি হয়ে সেটা খুলতে শুরু করে। তখনই রুয়ান তো সেখানে ইচ্ছা করে সেটার মধ্যে ওয়াইন ফেলে দেয়। মা বলে, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তখনই জ্যাং তার মায়ের কাছ থেকে সে সার্টিফিকেট নিয়ে ফেলে আর মাকে বলে, কি হয়েছে, আপনি রুয়ানের সাথে এরকম করছেন কেন? সার্টিফিকেটে ওয়াইন পড়াই সেরকম কিছুই হয়নি। আর সে চলে যায় আর রুয়ানও তার পেছনে পেছনে যায়। জ্যাংয়ের মা সেখানে সুকে বলে, তোমার এখন তার অনেক কেয়ার করতে হবে, তাহলে সে হয়তো ঠিক হয়ে যাবে। তারপর সু যখন বের হচ্ছিল তখনই ওর সামনে রুয়ান চলে আসে আর ওকে মারতে শুরু করে। পেছন থেকে জ্যাং আসে আর বলে, তুমি কেন হুদাই তাকে থাপ্পড় মারছো? তাকে এরকম ভাবে তুমি আঘাত করো না। রুয়ান বলে, আমি শুধু চাই সে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক। তাকে এখান থেকে পাঠিয়ে দাও। জ্যাং বলে, তুমি কি শুনতে পেয়েছো সে কি বলেছে? সু বলে, আমার কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। জ্যাং সেখানে ভাবে, কি জানি সে কি খেলা আবার খেলতে চায়। অন্যদিকে সু বাড়িতে আসার পর তার প্যারেন্টসও অনেক খুশি হয়, তাকে সোফায় বসায়। ওর বাবা সেখানে বলে, আমি জানি তোমরা বিয়ের সার্টিফিকেট বানিয়ে নিয়েছো, তাহলে তুমি কেন আজকে সেখানে থাকলে না? সো বলে, রুয়ান অলরেডি ফিরে এসেছে, আপনার কি মনে হয় জ্যাং তার জীবনে আমাকে জায়গা দিবে? মা বলে, তো কি হয়েছে, সে তো জ্যাংয়ের দত্তক বোন হয়। আর একদিন তো রুয়ানেরও বিয়ে হয়ে যাবে আর সেও এ বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর তোমার এবং জ্যাংয়ের কোনো সমস্যাই হবে না। সো বলে, সমস্যা তো এটাই, সে কোথাও যাবে না আর আমিও কখনো সেই পরিবারে আর ফেরত যাব না। তার কিছুক্ষণ পর দেখা যায় তার প্যারেন্টস তো তাকে আঘাত করে আর নিচে ফেলে দেয়। সো ভাবে, আমার কথার সাথে আমার কাজে মিল হবেই, আর যে কোনোভাবেই আমি সে লোকটাকে বিয়ে করব না। সো তার প্যারেন্টসকে বলে, আপনারা কি জানেন, সে বিয়ের সার্টিফিকেট জ্যাং আমাকে দিয়েছে আর সেই বিয়ের সার্টিফিকেটে আমার না রুয়ানের নাম লেখা, মানে রুয়ান এবং জ্যাং বিয়ে করেছে। সবার সামনে আমি হলাম জ্যাংয়ের ওয়াইফ, কিন্তু আসলে রুয়ানই তার আসল ওয়াইফ। ওর প্যারেন্টস বলে, জ্যাং পরিবার এখনও এই বিয়েটা ভাঙেনি, এর মানে জ্যাং পরিবার কিছুই জানে না, তাই তোমার সম্পূর্ণভাবে এই বিয়েটা করতেই হবে। মা বলে, এর মানে জ্যাং রুয়ানকে তার ওয়াইফ বানাতে চায়, কিন্তু সবাই সুকে পছন্দ করে, তাই সে রুয়ানকেই গোপনে বিয়ে করবে আর সবার সামনে সুকে তার ওয়াইফ হিসেবে পরিচয় দিবে। সেখানে ওর প্যারেন্টস ওকে মারে আর বলে, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু জ্যাং পরিবারকে তুমি কিছুই জানাবে না। জ্যাং কি করে না করে তোমার দেখার বিষয় না, তোমার ওকেই বিয়ে করতে হবে। তারা সুকে আহত করে একটা রুমে বন্দি করে রাখে। সকালে তারা গিয়ে আবার ওকে দেখে। সুয়ের মা বলে, তার অবস্থা ভালো মনে হচ্ছে না, তার চেক আপ করানো উচিত। সে যদি এরকমভাবেই মারা যায় তাহলে জ্যাং পরিবারে আমরা কাকে বিয়ে দিব? তখন আমাদেরও আর কোনো প্রফিট হবে না, আমাদের প্রফিট তো সুয়ের কারণেই হচ্ছে। ওনার হাজব্যান্ড বলে, ঠিক আছে, আমি এখনই ডাক্তারকে ডাকছি। তারা এসব কিছু বলে চলে যায়। তারপর দেখা যায় সু তার চোখ খোলে আরও ভাবছিল, এবার আমি কনফার্ম হয়ে গেছি তারা আমার আসল প্যারেন্টস না। তারা সবাই আমার সাথে প্রতারণা করেছে, কোনো কিছুই আমার আসল না, সবই ফেক। ও সেখানে একটা ড্রয়ার থেকে একটা নেকলেস বের করে আরও ভাবে এটা হচ্ছে আমার আসল প্যারেন্টসের। যদি আমার কাছে আমার আসল প্যারেন্টস থাকতো তাহলে আমার অবস্থা কখনোই এরকম হতোই না। সু ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, ও তার প্যারেন্টসের সব কথাই শুনে ফেলেছে। সু ভাবে, কেউ আমার সাথে ভালো না, তাহলে আমি কেন সবার সাথে ভালো হয়ে থাকবো। ও সে নেকলেস পরে ফেলে আরও বলে, আমি অনেক সহ্য করেছি আর না, তোমরা সবাই আমাকে বাধ্য করেছ এসব কিছু করতে। সু কাউকে কল করে বলে, আমি চাই তুমি আমার জন্য ফেক বিয়ের ব্যবস্থা করো আর একটা নকল বিয়ের ব্যবস্থাও করো,
আমি চাই সবাই মনে করুক আমি মারা গেছি, তারপর আমি আমার মতো নতুন একটা জীবন শুরু করব। তারপর আমাদের সে গল্পের প্রথম সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে ওদের বিয়ে হচ্ছিল। সু সেখানে জ্যাংকে বলে, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। জ্যাং বলে, আর যাই করো কোনো ট্রিক প্লে করো না। সু ভাবে না, আজকে এখানে ট্রিক প্লে হবেই, সবাই জানুক তোমাদের কি সম্পর্ক। আজকে তোমার সাথে আমার শেষবার, তারপর আমি আমার মতো বাঁচবো। তখনই স্ক্রিনে রুয়ানের এবং জ্যাংয়ের ভিডিও চালু হয়ে যায়। আর একটা মেয়ে বলে কেউ পানিতে ডুবে যাচ্ছে। জ্যাং সেখানে দৌড়ে যায়, যেখানে ওরা দুজন সেখানে ছিল। ও কিছু সময় ভাবে, আরও সুকে না বাঁচিয়ে সেখানে রুয়ানকে বাঁচায়। সুয়ের এসব কিছু দেখে অনেকটাই খারাপ লাগে, আরও সেখানে পানিতে ডুবে যায়। ও সেখানে আগে রুয়ানকে বাঁচায়, আর উপরে যাওয়ার পর বলে এখন আমি সুকে বাঁচাতে যাব, কিন্তু সবাই ওকে ধরে ফেলে। সেখানে রুয়ান ওকে বলে এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাছাড়া অনেক বেশি ঢেউ, তুমি ডুবে যাবে। সেখানে জ্যাংকে সবাই থামিয়ে রাখে। সেখানে রেস্কিউ করার জন্য টিমও চলে আসে, কিন্তু পানিতে যাওয়ার পর তারাও সেখানে কাউকেই খুঁজে পায় না। সেখানে জ্যাংয়ের কাছে ওর বাবা আসে আর বলে, তুমি এত ভালো একটা মেয়ের সাথে কিভাবে এরকম প্রতারণা করতে পারো? এখন আমি আমার এত ভালো পুত্রবধূকে কোথায় পাবো? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি ওকে এরকম ভাবে পানিতে ছেড়ে আসতে পারো। সেখানে জ্যাংকে ওর প্যারেন্টস অনেক বেশি বকাবকি করে। রুয়ান বলে, প্লিজ আপনারা জ্যাংকে কিছুই বলবেন না। জ্যাংয়ের বাবা সেখানে রুয়ানকে বলে, লজ্জাহীন মেয়ে, তুমি চুপ থাকো। তোমাকে আমি সব সময় আমার মেয়ে ভেবেছি, কিন্তু আমার মেয়ে হওয়ার যোগ্যতা তোমার নেই। তুমি একটা স্বার্থপর মেয়ে যে শুধু নিজের কথাই ভাবো। রুয়ান বলে, প্লিজ আপনারা আমাকে এরকম ভাবে বলবেন না, আমি হলাম এখন জ্যাংয়ের ওয়াইফ। মা বলে, তুমি ফালতু কথাবার্তা বলবে না, এরকম হতেই পারে না। রুয়ান বলে, সুই আমাকে পানিতে ধাক্কা দিয়েছে। তখনই সুয়ের বাবা সেখানে আসে আর বলে, আমার সু তো অনেক বেশি কাইন্ড, সে কখনো এরকম কাজ করতেই পারে না। তখনই সুয়ের মা আসে, সে কান্না করে আর বলে, তোমরা অনেক বেশি খারাপ, তুমি রুয়ানকে বিয়ে করেছ। জ্যাং, তুমি কিভাবে বা আমার মেয়ের জায়গায় রুয়ানকে বিয়ে করতে পারো? জ্যাং তো অবাক হয়ে যায় আর বলে, এসবের মানে কি? রোয়ান বলে, সু আমাকে বলেছিল সে তোমাকে বিয়ে করতে চায় না, তাই আমি তার জায়গায় আমার নাম লিখেছি। চ্যাংয়ের বাবা সেখানে বলে, তোমরা তোমার রেপুটেশন পুরাই খারাপ করে দিয়েছ। এখন তো সব কিছুই শেষ হয়ে গেছে। এই সব কিছু বলে সে অজ্ঞান হয়ে যায়। মা সেখানে রাগ দেখিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে যায়, আর সেখানে জ্যাংয়ের তো মাথায় হাত, ও এখন কি করবে। জ্যাং সেখানে ভাবে, শুরু থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমার ফিলিংসগুলো আসলেই তোমার জন্য সত্যি ছিল। এখন সুকে হারানোর পরে তার অনেক আফসোস হয়। ও বিশ্বাস করতে পারছিল না সুকে ছেড়ে চলে গেছে, আর ওর মুখ থেকে সেখানে রক্ত পড়ে, আরও সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর দেখা যায় যখনই জ্যাংয়ের জ্ঞান ফিরে, তখনই রুয়ান আসে আর বলে, তুমি স্যুপ খেয়ে নাও, তোমার ভালো লাগবে। সেখানে জ্যাং বলে, আমি কোনো কিছুই খেতে চাই না, আমি গিয়ে সুকে খুঁজবো। অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় ওদের এসব কিছু মনে থাকে না, নায়িকাকে হারানোর পরেই সব নাটক। যাই হোক, সেখানে জ্যাং বলে, আমি জানি সে এখনো বেঁচে আছে, আমি তাকে খুঁজবই। রুয়ান বলে, তুমি কেন মানতে চাইছো না সে মারা গেছে? তাছাড়া তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমি তোমার ওয়াইফ হই। কিন্তু জ্যাং ওকে বলে, তুমি আমার ওয়াইফ না, আর এই ব্যাপারে কখনো কথাও বলবে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সুকে হারানোর পরে এখন আমি বুঝতে পারছি সে আমার জন্য কতটা স্পেশাল ছিল, আর এখন মনে হয় আমি তাকে ছাড়া থাকতেও পারবো না। রুয়ান বলে, তুমি এসব কিছু মিথ্যা বলছো, তাই না? তুমি তো বলেছিলে সে আমাদের সামনের একটা দেওয়াল, যা আমাদের এক হতে একদমই দিচ্ছে না। এখন তো আমরা এক হতে পারবো। সেখানে জ্যাং বলে, এরকম কিছুই না, তুমি আমাদের দুইজনের মধ্যে দেওয়াল ছিলে, যে কারণে সে হারিয়ে গেছে। তখনই সেখানে তার প্যারেন্টস আসে। রুয়ান তো তার প্যারেন্টসের কাছে অনেক বেশি ক্ষমা চায়। রুয়ান বলে, আমি জানি সব আমার জন্যই হয়েছে, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জ্যাংয়ের মা ওকে চর মারে, আর ওর বাবা বলে, তোমার কারণে আমার পুত্রবধূ আমার কাছ থেকে দূরে হয়ে গেছে, তোমরা দুইজনেই সমান দায়ী, দুইজনের জন্যই সে মারা গেছে, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। আর তুমি এখন আমার পরিবারের কোনো অংশ না, তাই আমার বাড়িতে আর আসবে না। আর জ্যাং, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো অনেক বেশি খারাপ লাগছে, আমি কেন তোমাকে জন্ম দিয়েছি। তোমার মতো ছেলে হওয়ার থেকে আমি নিঃসন্তান হলেও ভালো হতো। সেখানে নার্স এবং পুলিশ আসে। নার্স বলে, আপনাদের পেমেন্ট আজকের জন্যই করা হয়েছিল।
তাই আপনাদেরকে হসপিটাল থেকে বের হতে হবে। আর পুলিশ বলে তাছাড়া আপনাদেরকে কম্পেনসেশনও করতে হবে। রুয়ান বলে আমি এখনই টাকা পাঠাচ্ছি। কিন্তু কার্ড বের করার পর ও জানতে পারে ওর কার্ড তো ফ্রিজ করা হয়েছে। চ্যাং বলে আমার কার্ড দিয়ে টাকা পাঠাও, কিন্তু ওর কার্ডও সেখানে ফ্রিজ। ওরা দুজনেই অবাক হয়ে যায়। বাইরে আসার পর রুয়ান বলে আমাদের প্যারেন্টসের এরকম করা একদমই উচিত হয়নি, সে আমাদের কার্ডও ফ্রিজ করে দিয়েছে। জ্যাং তার কথার কোনো জবাব দেয় না আর গিয়ে গাড়িতে বসে পড়ে। রুয়ান বলে দরজা খোলো, আমিও তো ভেতরে যাব। জ্যাং বলে তোমার ভেতরে আসতে হবে না, কারণ তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। রুয়ান বলে তুমি শুয়ের জন্য আমার সাথে এরকম করছো, তুমি কি জানো না রেস্কিউ টিম ওকে খোঁজার পরেও খুঁজে পায়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই সবাই ওকে খুঁজে পাবে, সে অলরেডি মারা গেছে। আমি বুঝতে পারছি তুমি অনেক বেশি রিগ্রেট ফিল করছো, কিন্তু এখন কোনো লাভই হবে না। তুমি সব কিছু নিজের হাতেই করেছো, তুমি নিজেই সুখে অত্যাচার করেছো, অপমান করেছো, আমি এখন কিছুই করতে পারবো না। আর শুনে রাখো আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি আমার কাছে ফিরে আসবে। অন্যদিকে জ্যাং তার বাড়িতে যাওয়ার পর সব জায়গায় তো ওকেই কল্পনা করে আর সুকে দেখে। সুয়ের সাথে ওর 3 বছরের সম্পর্ক, সু তার কতই না কেয়ার করত। চ্যাং তো হ্যাপি হয়ে সেখানে সুয়ের কাছে যায়, কিন্তু সু গায়েব হয়ে যায়। ও বুঝতে পারে সবই তার কল্পনা। সেখানে জ্যাং ভাবে কি জানি এখন আমি কি করব, কি জানি সু কোথায় গায়েব হয়ে গেছে। অন্যদিকে সুকে দেখানো হয় ও তো সাত রাতে একটা কিনারায় চলে আসে, আর সমুদ্রের সেই কিনারায় আমাদের গল্পের হিরো ফ্যাং ছিল। ফ্যাং ওকে দেখে ফেলে আর সেখানে ওকে বাঁচায়। ফ্যাং তো সুকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয়। অন্যদিকে দেখা যায় সু পরিবারে সুয়ের প্যারেন্টসের কাছে রুয়ান যায় আর বলে এতে কোনো কিছুই যায় আসে না, আপনাদের মেয়েকে কে মেরেছে আপনারা অলরেডি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন, এখন যখন সুই নেই তাহলে সে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, আমি এখন আপনাদের সাথে একটা ডিল করতে এসেছি। আমি চাই আপনারা সুয়ের শেষকৃত্যের অনুষ্ঠান রাখেন। মা বলে আমরা তো এখনো ওর লাশই পাইনি, আমরা শেষকৃত্যের অনুষ্ঠান কি করব। সুয়ের বাবা সেখানে তার ওয়াইফকে বলে তুমি চুপ থাকো, আর রোয়ানকে বলে এতে আমাদের কি লাভ হবে। রোয়ান বলে আপনারা যদি সুয়ের শেষকৃত্যের আয়োজন করেন আর সবাই যদি জানতে পারে সু মারা গেছে, আমি আপনাদেরকে ওয়াদা করেছি আপনারা যে প্রজেক্ট চান সেটা আমি আপনাদেরকে এনে দিব। সে প্রজেক্টের মূল্য হচ্ছে 500 মিলিয়ন টাকা। আপনারা বুঝতেই পারছেন আপনাদের কত লাভ হবে। সুয়ের প্যারেন্টসেরাও তখন রাজি হয়ে যায়। অন্যদিকে রুয়ান তো জ্যাংয়ের কাছে যায়, সে অনেক বেশি ড্রাঙ্ক। রুয়ান ওকে বলে সুয়ের পরিবার তার শেষকৃত্যের আয়োজন করেছে, তারা চায় তুমিও সুয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে যাও। সেখানে জ্যাং তো অনেকটাই অবাক হয় আর বলে এর মানে সে কি মারা গেছে। রুয়ান বলে তুমি খুব ভালোভাবেই জানো সে ব্যাপারটা হয়েছে 3 মাস হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এর মানে এটাই হলো সে মারা গেছে। জ্যাং বলে না এরকম হতে পারে না, আমি তাকে খুঁজবো। আরও দৌড়ে সেখানে বেরিয়ে যায়। তারপরে সিনে সুয়ের শেষকৃত্যের আয়োজন করা হয়, সবাই সেখানে আসে, ওনাদেরকে সান্ত্বনা দেয় আর বলে সু অনেক ভালো একটা মেয়ে ছিল, কিন্তু তার হয়তো সময় এতটুকুই ছিল, কিন্তু কি কষ্টের ব্যাপার, তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে বিয়েটা আর হলোই না। তখনই জ্যাং আসে আর সব কিছু ভাঙচুর করে আর বলে সে এখনো মারা যায়নি, তোমরা কেন শেষকৃত্যের আয়োজন করেছ। সুয়ের বাবা সেখানে বলে তোমার জন্যই আমার মেয়ে মারা গেছে আর তোমার এত সাহস তার শেষকৃত্যেও চলে এসেছ। জ্যাং বলে সে আমার কারণে মারা যায়নি, আমি তাকে খুঁজে বের করবই। সুয়ের মাকে সে ধাক্কা দেয় আর বলে সে শুধু গায়েব হয়েছে, মারা যায়নি, আমি তাকে খুঁজে বের করবই, আমিও দেখব আমাকে কে আটকায়। আর আপনারা সুকে একদমই ভালোই বাসেন না, সে কি গায়েব হয়ে গেছে, আপনারা একদম শেষকৃত্যের আয়োজন করে ফেলেছেন। মিস্টার সু বলে 3 মাস হয়ে গেছে সে এখনো বাড়িতে ফিরে আসেনি, এর মানে এটাই হলো সে মারা গেছে। জ্যাং বলে আসলে আপনারা ওকে অনেক বেশি ভালোবাসতেন, তাই ওকে অত্যাচার করতেন, মারতেন এবং অনেক বেশি অপমানও করতেন, কিন্তু এখন সে আবার নিজের দোষ তো দেখবে না, নিজে তো সুয়ের সাথে আরো বেশি খারাপ করেছে যার কোনো হিসাবই হয় না, কিন্তু নিজের দোষ আর দেখতেই পাবে না, সব এখন অন্যের দোষ। যাই হোক, এখন জ্যাং বলে আমি 3 বছর সুয়ের সাথে ছিলাম, সে অনেক বেশি কষ্টে ছিল, আমি সবই দেখেছি,
আমিও রুয়ানের সাথে মিলে ওর সাথে অনেক খারাপ করেছি। আমি আশা করি না সে আমাকে ক্ষমা করবে, কিন্তু এখন যদি সুয়ের একটুও কষ্ট হয় আমি সহ্য করতে পারবো না। এসব কথাবার্তা বলে সে চলে যায়। মিস্টার শো তারপর রুয়ানকে বলে, আমরা তোমার কথায় এসব কিছু করলাম, কিন্তু এখন তো জ্যাং আরো বেশি নারাজ হয়ে গেছে। সে তো এখন আমাদের সাথে প্রজেক্ট আরো আগেই করতে চাইবে না। রুয়ান বলে, আপনারা এই সব কিছু কি বলছেন? আমি তো কিছুই জানি না, আপনারা নিজেই তো সব করেছেন, আমার কি? আরও সেখান থেকে চলে যায়। মিস্টার শো রেগে সবাইকে তাড়িয়ে দেয়। তখনই দৌড়ে একজন গার্ড আসে আর বলে, আপনাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, সরকার আপনাদের কোম্পানি থেকে অনেক ক্ষতিপূরণ চাচ্ছে। এতে মিস্টার শো তো পুরাই শকড হয়ে যায়, আর সে বলে, এখন আমরা বরবাদ হয়ে গেলাম, এখন আমাদের কাছে কিছুই নেই। তারপর দেখা যায় মিস্টার শো তো জ্যাংয়ের কাছে আসে আর জ্যাংকে বলে, আমি জানতে পেরে গেছি তুমি আমাদের কোম্পানি থেকে সব কর্পোরেশন শেষ করতে চাও, কিন্তু আমি জানিয়ে রাখি তুমি আমাকে মারতে চাও, কিন্তু মারতে পারবে না। জ্যাং বলে, আমি শুধুমাত্র কর্পোরেশন শুয়ের কারণে করেছি, আর আপনারা যখন বলেছেন শু মারা গেছে, তাহলে কর্পোরেশনও আমি আর করব না। আর আপনি যে বললেন আমি আপনাকে মারতে চাই না, আপনার সাহসী আপনাকে মেরে ফেলবে। এই সব কিছু বলে সে চলে যায়। অন্যদিকেও বাড়িতে যাওয়ার পর ওর বাবা সেখানে ওকে অনেক বেশি বকে আর বলে, তোমার কারণেই সে নিষ্পাপ মেয়েটা মারা গেছে। এখন তুমি বলো তুমি রুয়ানের সাথে কি করবে, সে কোথায় যাবে? জ্যাং বলে, আমি রুয়ানের জন্য টিকিট কেটে দিব, সে বিদেশে চলে যাবে আর কখনো ফিরে আসবে না। রুয়ান বলে, মা বাবা প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমি আপনাদেরকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সেখানে ওনারা ওকে ইগনোর করে চলে যায়। আসলে জ্যাংয়ের পরিবার ওকে দত্তক নিয়েছিল। সেখানে রুয়ান তো জ্যাংয়ের কাছে যায় আর ওকে বলে, তুমি আমার কথা শোনো, আমাদের তো বিয়ে হয়ে গেছে। জ্যাং বলে, সেটা একটা অদৃশ্য ম্যারেজ, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। সে বিয়ে কখনো আসল হতেই পারে না। তোমার কাছে আর মাত্র 2 দিন আছে, তুমি রেডি থেকো। তারপরে সিনে জ্যাং যখন তার অফিসে, তখনই তার কাছে তার সেক্রেটারি আসে আর বলে, আরও কিছু মাস আগে শু ম্যাডাম একটা প্যান ড্রাইভ দিয়ে গিয়েছে। জ্যাং তো সে প্যান ড্রাইভ ঢুকিয়ে সেখানের ভিডিও দেখে, সেখানে দেখা যায় রুয়ান কীভাবে শুকে ফেলে দেয়। বর্তমানে জ্যাংয়ের অনেক আফসোস হয়, ও ভাবে শু আমাকে ক্ষমা করে দিও, আমি সবসময় রুয়ানের কথাই বিশ্বাস করেছি, আর আমি কখনোই ভাবিনি তোমার কথাও সত্য হতে পারে। সেখানে জ্যাং অনেক বেশি রেগেছিল, তাই সেক্রেটারি পালিয়ে যায়। তখনই রুয়ান আসে আরও জ্যাংকে বলে, আমাদের বাচ্চা হতে চলেছে, 3 মাস হয়ে গেছে, তাই আমি এখন আর অ্যাব্রোডে ফিরে যেতে পারবো না, আমি এখানেই থাকবো তোমার সাথে। সেখানে জ্যাং তো ওকে ধাক্কা মারে আর বলে, সব তোমার জন্য হয়েছে, তুমি সেদিন সুখে আঘাত করেছ, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছি। এখন তোমার কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না তোমার সাথে না তোমার বাচ্চার সাথে, আমি তোমার সাথে আর থাকবো না। রুয়ান বলে, 3 মাস হয়ে গেছে, তুমি এখনও সে ব্যাপারটা একদমই ভোলোনি, সে তো অলরেডি মারা গেছে, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? সেখানে জ্যাং তো ওর গলা ধরে ওকে নিচে নামিয়ে ফেলে, আর সে রুয়ানকে বলে, তোমার কোনো ট্রিক আর কাজ করবে না। তারপর দেখা যায় ও তো জোর করে রুয়ানকে একটা জায়গায় নিয়ে আসে। রুয়ান বলে, আমি যাব না। এটা আবার কেমন জায়গা? জ্যাং বলে, এটা হচ্ছে পাগলখানা, আর তোমার জায়গা এখানেই, কারণ তুমি কারোর সাথেই থাকার যোগ্য না, তাই এটাই তোমার আসল জায়গা। রুয়ান তো সেখানে ওকে বাইট করে আর সেখান থেকে পালায়, কিন্তু এ চক্করে ও সিঁড়ি থেকেই তো পড়ে যায়। সেখানে জ্যাং ওকে দেখে আর ও তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে সিনে ডাক্তার রুয়ানকে বলে, আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারলাম না, কারণ আপনার বাচ্চা আপনি এখানে আসার আগেই মারা গেছে। সেখানে রুয়ান তখন জ্যাংকে বলে, সেদিন বিচে লাফ দেওয়ার আইডিয়া আমার ছিল, শুয়ের না। আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, তাই আমি তোমাদেরকে আলাদা করে দিয়েছি। এসব শোনার পর জ্যাংয়ের অনেকটাই রাগ হয়। সেখানে ডাক্তার তো রুয়ানকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাংয়ের প্যারেন্টস আসে আর ওকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেললে। আগে যা যা ছিল সবই পাস্টে চলে গেছে, তুমি কেন তাকে ভুলে যাচ্ছ না? কিন্তু জ্যাং সেখানে একেবারে সাইকোর মতো বিহেভ করে।
সেখানে রুয়ানকে আনা হয়, যার অবস্থা অনেকটাই খারাপ ছিল। এসব দেখার পর তো মা পুরাই পেরেশান হয়ে যায় আর তার হাজবেন্ডকে নিয়ে সে চলে যায়। অন্যদিকে জ্যান অর্ডার করে ওকে মেন্টাল হসপিটালে দিয়ে আসো, আমার পারমিশন ছাড়া, যাতে সে বেরো হতে না পারে। রুয়ানকে যখনই নিয়ে যাওয়া হবে তখনই ওর মনে হয় ও শুকে দেখেছে আর একটা মেয়ের পেছনে দৌড় লাগায়, কিন্তু সেটা অন্য কেউ। অন্যদিকে শো ফ্যাংয়ের সাথে সে হসপিটালেই ছিল। ফ্যাংকেও বলে ডাক্তার বলেছে আমি এখন অনেকটাই সুস্থ আছি, কারণ এখন অলরেডি 3 মাস হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। সেখানে জ্যাং ওর ভালোই কেয়ার করছিল। শো সেখানে মনে মনে ভাবে, যখন আমি জ্যাংয়ের সাথে ছিলাম আমার প্রতিটা মুহূর্ত একদম বিষাক্ত ছিল। সে আমাকে সব সময় বিদ্রূপ করত আর অপমান করত, সে কখনোই আমাকে প্রাধান্য দেয়নি। আর আমার আগে সে সব সময় রুয়ানকেই রেখেছে, কিন্তু ফ্যাং একদমই এরকম না। যেদিন ফ্যাংয়ের সাথে আমার দেখা হয়েছিল সেদিন স্রোত অনেক বেশি ছিল, আমি তো ভেবেছিলাম আমি মারাই যাব, কিন্তু সেদিন মাসিয়া হয়ে আমার জীবনে ফ্যাং আসে আর আমাকে বাঁচায়। সে আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে, তাছাড়া আমার কতই না কেয়ার করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যাং ওকে বলে তুমি এতদিন অনেক মরার ট্রাই করেছো, এখন বাঁচার চিন্তা করো। আমার কথা বিশ্বাস করো, জীবন অনেকটাই সুন্দর, যদি সেই জীবন তুমি তোমার জন্য বাঁচো। বর্তমানে শো ভাবছিল ফ্যাংয়ের আসার পর সব পরিবর্তন হয়ে গেছে আর আমিও এখন হিল হতে শুরু করেছি। তারপরে সিনে শো দাঁড়িয়েছিল, তখনই পেছন থেকে ফ্যাং আসে ওকে শাল পরিয়ে দেয়। ও সেখানে শোকে বলে তুমি কেন তোমার আসল প্যারেন্টসকে খোঁজার ট্রাই করছো না? শো বলে আমি ট্রাই করেছি কিন্তু কিছুই জানতে পারিনি। ফ্যাং বলে তোমার প্যারেন্টসকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব, আজকে অনেক ঠান্ডা, ভেতরে আসো। তারা ভেতরে যাওয়ার পর এক কাপলকে দেখে। মা বলে এটাই কি আমার আসল মেয়ে? শো বলে এসব কি হচ্ছে? ফ্যাং বলে তুমি কি জানো আমি তোমার একটা পেন্টিং এঁকেছিলাম আর সেটা আর্ট এক্সিবিশনে দিয়েছি, যাতে সেখানে গেলে তোমার আসল প্যারেন্টস তোমাকে দেখে চিনতে পারে। তখনই সে আন্টি আমার কাছে আসে আর সে বলে তার মেয়েও ঠিক এরকম দেখতেই ছিল আর সে নাকি গুম হয়ে গেছে। আর আমি বুঝতে পারলাম তাদেরকেও তোমার প্যারেন্টসের মতোই মনে হয়। আমি ওনাদেরকে এখানে আনার আগে অনেকবারই ইনভেস্টিগেশন করিয়েছি, কিন্তু ফলাফল ঠিক একই, তাই আমি ওনাদেরকে বাড়িতে ডেকেছি। তখনই বাবা সেখানে রিপোর্ট দেখায় আর বলে তুমি আমাদের আসল মেয়ে। তখনই ওর মা বলে তুমি কি জানো তোমার একটা টুইন সিস্টারও আছে, যে একদম অনেকটাই তোমার মতোই দেখতে। তোমার যখন 3 বছর বয়স ছিল তখন তোমাকে কেউ কিডন্যাপ করেছিল, আর তার কিছুদিন পরই তোমার বোনকেও আমরা আর খুঁজে পাইনি। এ কথা শোনার পর শো অনেকটাই অবাক হয় আর তাকে সে নেকলেস দেয়। মা বলে এটা তো সে নেকলেস যা ছোটবেলায় তোমার গলায় ছিল। তোমার কি মনে আছে তোমার আমার এই নেকলেসটা অনেক পছন্দ ছিল আর তুমি এটা তোমার কাছেই রেখে দিয়েছিলে। শো তার প্যারেন্টসকে বলে আমি অনেক বেশি হ্যাপি, আমি ফাইনালি আমার প্যারেন্টসদেরকে খুঁজে পেয়েছি, কিন্তু আপনারা আমাকে বললেন আমার একটা বোনও ছিল যে আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাকে এখন ক্ষমা করবেন, আমি ভেবে চিন্তে দেখব আমি কি করতে চাই। আরও বের হয়ে যায়। ফ্যাং এসব দেখার পর তার প্যারেন্টসকে বলে আপনারা এখানে অপেক্ষা করেন, আমি দেখছি ওর কি হয়েছে। ফ্যাং তার পেছনে বাইরে আসে, যেখানে ও বসেছিল আর কিছু একটা ভাবছিল। ফ্যাং ওকে বলে তুমি এতদিন তোমার প্যারেন্টসকে খুঁজছিলে আর এখন যখন পেয়ে গেছো তাহলে কেন ওনাদের সাথে বসছো না? শো বলে তুমি আমাকে বললে তারা আমার প্যারেন্টস হয়, আর তারা আমাকে বলল আমার নাকি একটা বড় বোন আছে, আমার বড় বোনের চেহারাও নাকি আমার মতোই ছিল। তুমি কি জানো জ্যাংয়ের সাথে যে রোয়ান নামের মেয়েটা ছিল তাকে সে পরিবার কেন দত্তক নিয়েছিল? কারণ তার চেহারা অনেকটাই আমার মতো ছিল। আমি একদমই এ ব্যাপারটা ইমাজিন করতে পারছি না, কিন্তু তুমি কি আমার জন্য ইনভেস্টিগেশন করবে যে রুয়ানি কি আমার আসল বোন কিনা? তার কিছুক্ষণ পর সুত ভেতরে আসে। ওর প্যারেন্টস বলে হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে এটা ডিসাইড করতে তুমি আমাদের সাথে যাবে কি না। শো বলে মা এবং বাবা এরকম কোনো সমস্যা নেই, আপনারা আমাকে বললেন আমি গায়েব হওয়ার কিছু সময় পরে আমার বোনও গায়েব হয়ে গেছে। আমার মনে হয় আমার আগেই আমার বোনের সাথে দেখা হয়ে গেছে। আমি আপনাদেরকে তার ঠিকানা দিচ্ছি, আপনারা গিয়ে তার সাথে দেখা করুন। কিন্তু সে আমার সাথে অনেক খারাপ করেছে, সে প্রায় তো আমাকে মেরেই ফেলেছিল।
ওর বাবা সেখানে বলে, আচ্ছা ঠিকানা দাও, সে যদি তোমার সাথে খারাপ কিছু করে থাকে তার শাস্তি তার পেতেই হবে। শো বলে তাকে জিয়াং পরিবার অ্যাডপ্ট করেছে এবং তার নাম এখন হচ্ছে রুয়ান। জিয়াং পরিবার অনেক বেশি পাওয়ারফুল আর তারা ওকে অনেক বেশি ভালোবাসে, তাই তো ওনাদের কাছে রেখেছে। ওর বাবা সেখানে ওকে বলে, রুয়ান যদি সেসব খারাপ কাজ করে থাকে আমি ওকে ছাড়বো না, তাকে তোমাকে কম্পেনসেশন করতেই হবে। অন্যদিকে জ্যাংকে দেখানো হয়, সেখানে জ্যাংয়ের কাছে ওর প্যারেন্টস আসে আর বলে, তোর কি হয়েছে আর কত এরকম চলতে থাকবে, 1 বছর হয়ে গেছে, শো এখনো ফিরে আসেনি, তোমার এখন মানতেই হবে সে মারা গেছে। আমার তো মনে হয় তুমি এই কথা বিশ্বাস করতেই চাও না, কিন্তু এখন বলো রুয়ান কোথায় আছে? তোমার সাথে আমার আরো কিছু কথা ডিসকাস করতে হবে। জ্যাং বলে, আমি ওকে মেরে ফেলেছি। মা ওকে বলে, ফালতু কথা বলা বন্ধ করো, তুমি কি জানো রুয়ান হচ্ছে চীন পরিবারের মেয়ে। চীন ফ্যামিলির 2 মেয়ে ছিল, দুইজনের চেহারা অনেকটাই একই রকম। উনি এখন তার মেয়েকে ফেরত চায়। জ্যাং তো অবাক হয়, আরও বলে, রুয়ান এবং সুকেও তো অনেকটা একই রকম মনে হতো, তাছাড়া আমি ইনভেস্টিগেশন করেছি, সু তো সুপরিবারের আসল মেয়ে না। কিন্তু আমি কেন কখনো ভাবিনি তারা আসল বোনও হতে পারে, আমি এটা কি করে দিয়েছি। ওর বাবা সেখানে বলে, তুমি কি সব ফালতু কথাবার্তা বলছো, আর এখন যা হওয়ার হয়ে গেছে, তাদের মেয়ে ফেরত দিয়ে আসো। আমি তোমাকে আগেই বলে রাখছি তাদের উপরে তোমার কোনো হক নেই। জ্যাং বলে, না আমি এরকম করব না, সুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, যা সবই রুয়ানের কারণে। রুয়ানকে এখন আমি এরকম মৃত্যু দিব যা কেউ ভাবতেও পারবে না। আর জ্যাং তো সেখানে সুয়ের বাবার কাছে যায়। সুয়ের বাবা সেখানে বলে, রুয়ান কোথায়, আমি রুয়ানের সাথে দেখা করতে চাই। জ্যাং এসে বলে, আপনি কেন এরকম দেখাচ্ছেন, যেন আপনি জানেনই না সু আপনার মেয়ে ছিল, যে এখন মারা গেছে। সুয়ের বাবা তো পুরাই রেগে যায় আর বলে, তোমার এত সাহস, তুমি আমার মেয়েকে মেরেই ফেলেছ, তাকে হাত লাগানোর সাহস তোমার কিভাবে হলো? তুমি কি জানো না আমাদের পরিবার কত বেশি ফেমাস, তোমাদের ব্যাংকরাপ্ট করাতে পারি। জ্যাংয়ের বাবা সেখানে বলে, এগুলো আমাদের ফ্যামিলির পার্সোনাল ম্যাটার, তাই প্লিজ আপনি শান্ত হন। সুয়ের বাবা সেখানে বলে, না, সে আমার মেয়ের সাথে অনেক খারাপ করেছে, তার কম্পেনসেশন তার পে করতে হবে। সেখানে জ্যাং তার গলার মধ্যে নাইফ রাখে আর বলে, একটা কাজ করি, আমি নিজেই মরে যাই, তাহলে কম্পেনসেটও হয়ে যাবে। তখনই ওর বাবা ওকে থামায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো, তোমার মাথা কি পুরাই খারাপ হয়ে গেছে। ও তো হঠাৎ করে সেখানে নীল ডাউন হয়ে পড়ে আর ওর বাবাকে বলে, আমি একবার, শুধু একবার সুয়ের সাথে দেখা করতে চাই। কিন্তু উনি বলে, এটা তোমার স্বপ্নেও হতে পারবে না, আর রুহানকে জলদি করে আমার হাতে দিয়ে যাবে, কারণ আমি একদমই সহ্য করব না আমার কোনো মেয়ের সাথে কোনো খারাপ হবে। জিয়াং বলে, আমি এখন রুহানের জীবন অনেকটাই খারাপ করে দিয়েছি, সেও হয়তো আশা করে সে তাড়াতাড়ি মরে যাক। সে ওকে মারে আর বলে, আমার মেয়েকে কেউ হার্ট করলে আমিও সহ্য করব না, এখন তুমি আর কোনো সুযোগই পাবে না, আমার মেয়েকে আমি নিজেই খুঁজতে পারবো। ওনার যাওয়ার পর ওর বাবাই ওকে মারে আর ওকে বলে, একটা মেয়েকে তুমি মারছো আর আরেকজনের জন্য তুমি মরছো, আমি বুঝতে পারছি না তুমি আসলে কি চাও। জ্যাং বলে, আমি শুধু সুয়ের সাথে দেখা করতে চাই, সে এখন আমার দুর্বলতা হয়ে গেছে, আমি তার সাথে দেখা না করে ঠিকভাবে থাকতে পারছি না। সেখানে ওর বাবা ওকে মারে, কিন্তু ও বলে, যাই হোক আমি ওকে খুঁজে বের করবই। ওর বাবা সেখানে ওকে বলে, তুমি ছোটবেলা থেকে অনেক জেদি হয়েছ, তোমার মতো জানোয়ার এটাই ডিজার্ভ করে, তুমি 2টা মেয়ের জীবনই পুরোপুরি নষ্ট করে দিয়েছ, তুমি এটাই ডিজার্ভ করো। আর তুমি কান খুলে শুনে রাখো, তোমার কোনো পদক্ষেপে আমি তোমার সাহায্য করব না, আর আমি এখন নিজেই রুয়ানকে খুঁজবো, আর তাকে খুঁজে পেলেই আমি চীন পরিবারের কাছে ওকে দিয়ে দিব। ও সেখানে ওর বাবার পা ধরে বলে, আমি একবার সুয়ের সাথে দেখা করতে চাই, এরকম কি হতে পারে না। ওর বাবা সেখানে বলে, তুমি গিয়ে চীন পরিবারের কাছে অনেক বেশি ক্ষমা চাও আর প্রকাশ করো তুমি অনেক বেশি আফসোস করছো, তাহলে তুমি হয়তো সুয়ের সাথে দেখা করতে পারবে। সুয়ের গ্রেভ দেখার পর তুমি হয়তো শান্ত হবে, কারণ সে তো এখন বেঁচে নেই। কিন্তু সে বারবার তার বাবার পা ধরে আর বলে, বাবা তুমি কিছু করো, প্লিজ কিছু করো। ওর বাবাও সেখানে হতাশ হয়ে যায় আর বলে, দেখছি আমি কি করতে পারি। তারপরে সিনে সুতো পেন্টিং করছিল, তখনই ওর কাছে ওর মা আসে আর বলে, রুয়ানকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি, আমি তো অনেক বেশি হ্যাপি।
এ কথা শোনার পর তার হাত থেকে ব্রাশ পড়ে যায়। ওর মা ওকে বলে জ্যাং তো ওকে বিয়ে করেনি, ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এখন তোমার বাবা খুব শীঘ্রই তাকে খুঁজে নিয়ে আসবে। সু বলে মা, যখন সে আমার সাথে ছিল তখন সে সব সময় আমাকে অত্যাচার করত আর সব সময় আমার উপরে রুয়ানকে রাখতো। আর যখন আমি মরে গেছি তখন সে রুয়ানের ওপরেই প্রতিশোধ নিচ্ছে। তার বাচ্চাকে মেরে ফেলেছে আর তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছে। সে আসলে কি চায়? আমার তো মনে হচ্ছে সে পাগলই হয়ে গেছে। ওর মা ওকে বলে সব ঠিক হয়ে যাবে। তারপর দেখা যায় ও তো বিচে দাঁড়িয়েছিল আর অনেক স্যাড ভাবে। তখনই ফ্যাং আসে আর বলে কি হয়েছে। সু বলে জ্যাং আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমার অনেক ভয় হচ্ছে। কি জানি সে আমাকে জীবিত দেখার পর আমার সাথে কি করবে। ফ্যাং বলে তুমি শুধু মনে রেখো তুমি এখন পাস্টের সু না। তুমি এরকম মনে করো এটা তোমার নতুন জীবন। তুমি মরেও আবার একবার জীবন পেয়েছো আর তুমি তোমার জীবন এখন তোমার মতোই কাটাও। পাস্টের সব খারাপ মেমোরিগুলোকে তুমি ভুলে যাও। তখনই জ্যাং আসে আর ওর হাত ধরে ফেলে। সু বলে তুমি দূরে সরো, দূরে দাঁড়িয়ে তারপর কথা বলো। জ্যাং বলে আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমাকে জীবিত দেখে অনেক বেশি হ্যাপি। সু বলে এখন কি তোমার কথা শেষ হয়েছে, এখন কি আমি যাব? জ্যাং বলে সব ভুল আমার, আমি তোমাকে কখনোই প্রাধান্য দেইনি, আমি তোমাকে মিথ্যা বলেছি। তাছাড়া আমি অনেক খারাপ কাজ করেছি, আমি অনেক খারাপ, কিন্তু আমি রুয়ানকে তার প্রাপ্য শাস্তি দিয়ে দিয়েছি। সে তার শাস্তি ভোগ করছে, তাই তুমি আবারও আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি তাকে মানসিক হসপিটালে পাঠিয়ে দিয়েছি, তুমি কি এখন খুশি? সু বলে তুমি কেমন মানুষ, যখন কেউ তোমার সাথে থাকবে তখন তাকে কষ্ট দিবে, আর যখন সে দূরে চলে যাবে তখন আরেকজনকে কষ্ট দিবে। তুমি আসলে পাগল হয়ে গেছো। তোমার কি মনে হচ্ছে এসব শুনে আমি হ্যাপি হব? না, একদমই না, আমার আরো কষ্ট হচ্ছে। চ্যাং বলে প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার জন্য সব কিছু করব, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সু বলে না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেখানে ফ্যাংও চলে আসে আর ওকে নিয়ে চলে যায়। জ্যাং ভাবে আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবই, আর আমার বিশ্বাস তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। তারপরে সিনে শুয়োকে বলে তুমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে? তুমি যাই করো না কেন আমি তোমাকে ক্ষমা করব না, তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। সেখানে জ্যাং ওকে কিছু বলবে, কিন্তু ও বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তারপরে সিনে দেখা যায় ও তো ফ্যাংকে হাগ করে। ফ্যাং বলে সে সব সময় তোমার পিছু করে, তুমি কি আসলেই ওকে ক্ষমা করবে না? সু বলে না, আমি ওকে একদমই ক্ষমা করব না, আমি চাই সে আমার চোখের সামনেও না আসুক। ফ্যাং বলে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, আরও তাকে প্রপোজ করে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি কখনো এই কথা বলার জন্য সাহস জোগাড় করতে পারিনি, কিন্তু এখন আমি আর লেট করতে পারবো না, তাই প্লিজ আমাকে অ্যান্সার করো, তুমি কি আমাকে বিয়ে করবে? তখনই জ্যাং আসে আর বলে তুমি ওকে বিয়ে করতে পারবে না, সে তোমার যোগ্য না। কিন্তু সু তো রাজি হয়ে যায় আর সেখানে তারা দুজনে একে অপরকে হাগ করে। সু বলে আশা করি তুমি এখন বুঝতে পেরেছো আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। তখন দেখা যায় জ্যাংও চলে যায় আর তারা অনেক বেশি হ্যাপি হয়। অন্যদিকে সুয়ের মা বাবা রুয়ানকে দেখার জন্য যায়, যার অবস্থা অনেকটাই খারাপ। সেখানে ওর প্যারেন্টসও অনেকটাই কষ্ট পায় এসব কিছু দেখে। তারপর দেখা যায় সুকে ওর প্যারেন্টস বলে আমরা তোমার বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড, আমরা রুয়ানের সাথে দেখা করেছি, তার অবস্থা অনেকটাই খারাপ, হয়তো সেটাই ডিজার্ভ করতো। তারপরে সিনে আমরা সুয়ের বিয়ের সিন দেখতে পাই, যেখানে ওর ফ্যাংয়ের সাথে বিয়ে হচ্ছিল। ওর বাবা সেখানে ফ্যাংকে ওর হাত দেয়, তারা সেখানে একে অপরকে আংটি পরায় আর একে অপরকে কিস করে। সেখানে জ্যাং আসে আর এই সব কিছু দেখে আর ভাবে আমি বুঝতে পেরেছি আমি তোমার জীবনে আর কখনোই আসতে পারবো না, আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। তখনই হঠাৎ করে রুয়ান চলে আসে আর একটা নাইফ নিয়ে ওকে অ্যাটাক করে বসে। ও সুকে বলে যখন আমাকে অত্যাচার করা হবে তুমি কিভাবে হ্যাপি থাকতে পারো, আমি তোমাকে হ্যাপি থাকতে দিব না। সব কিছু বলে ও যখনই ওকে অ্যাটাক করতে যাবে তখনই ওর সামনে তো জ্যাং তার মধ্যে চলে আসে এবং সে অ্যাটাক ওর লাগে। রুয়ান বলে আমি তোমাকে মারতে চাইনি, তুমি কেন সামনে চলে আসলে? কিন্তু ও সেখানে সুকে দেখেই তো মারা যায়। সেখানে রুয়ান অনেক বেশি কান্না করে।
তারপরে সিনে ফ্যাং এবং শুকে দেখানো হয় তারা তো জ্যাংয়ের কবরে যায়। তারা সে কবরে ফুল রাখে। ফ্যাং বলে, তুমি কি এখনো ওকে ঘৃণা করো? শো বলে, না, এখন আমি ওকে আর ঘৃণা করি না। ফ্যাং বলে, তাহলে চলো একটা নতুন জীবন শুরু করি। শো বলে, হ্যাঁ ঠিক আছে, এখন চলো। এখানে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।